Hello everyone, welcome to Somnath Sir Maths. Somnath Sir Maths YouTube চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে ম্যাথমেটিক্স ক্লাস চলছে সহজে অঙ্কের ক্লাস সেট 7 অর্থাৎ 7 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 7 নম্বর ক্লাসটা করব। দেখো আর বেশি দেরি না করে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। প্রত্যেকদিন আমরা এখানে কিন্তু 15টা করে অঙ্ক করাচ্ছি। যারা এর আগের ক্লাসগুলো করনি বা এখন অবধি দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো আমাদের প্লেলিস্টে গিয়ে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে প্লেলিস্ট আছে সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে বলছে 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য কোন ন্যূনতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 12, 15 এবং 20 দিয়ে ভাগও যেতে হবে এবং পূর্ণবর্গ হতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে 12, 15 এবং 20 দিয়ে কোন সংখ্যা যাবে সেটা ভাবতে হবে। তাহলে নিশ্চয়ই যে সংখ্যাটা 12, 15 এবং 20 দিয়ে যাবে সেটা 12, 15 এবং 20 লসাগু হবে। তাহলে 12, 15 আর 20 লসাগু কত হবে সেটা প্রথমে বার করবো। 3 দিয়ে গেলে 4, 5 এখানে 20। আবার যদি আমরা 4 দিয়ে করি 1, 5, 5 আবার 5 দিয়ে গেলে 1, 1, 1। তাহলে আমাদের লসাগু দেখতে পাচ্ছি কত 60। তাহলে আমি দেখবো এদের মধ্যে 60 দিয়ে কোনটা যাচ্ছে এবং পূর্ণবর্গ হচ্ছে। পূর্ণবর্গ দেখো সবগুলোই, এটাও পূর্ণবর্গ 20 স্কোয়ার, এটা 30 স্কোয়ার, এটা 60 স্কোয়ার আর এটা 40 স্কোয়ার। তাহলে এর মধ্যে কোনটা 60 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, এর মধ্যে কোনটা 60 দিয়ে ভাগ যায়। 460 দিয়ে ভাগ যায় না, 900 ভাগ যায়। দেখো 900কে আমি 60 দিয়ে ভাগ করতে পারবো, 6, 15, 90। 3600 ভাগ যায় আর 1600 কিন্তু যায় না, 60 দিয়ে যায় না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এদের মধ্যে কোনটা উত্তর হবে। তাহলে দুটোই পূর্ণবর্গ, 900 এবং 3600 দুটোই পূর্ণবর্গ, কিন্তু বলেছে ন্যূনতম সবচেয়ে কম কোনটা। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের কোনটা 600, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, ন্যূনতম বিভাজ্য ন্যূনতম কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে এত দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনটা হবে, 900 হবে অ্যান্সার, ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে 3600, 60 আছে এলসিএম, তাহলে 60 গুণিত 60 3600। যদি বলতো এর সঙ্গে কত গুণ করলে একটা মিনিমাম হতো, কিন্তু এখানে তো বলেছে যে বিভাজ্য, তাহলে তো এটা তো বিভাজ্য, 900 তো ভাগ যায় এবং পূর্ণবর্গ, 900 নিজেও পূর্ণবর্গ, ঠিক আছে না, সেই জন্য। নেক্সট পরেরটা বলছে এ একটি কাজ 60 দিনে করে, 15 দিন পরে এ চলে যায়, বাকি কাজ বি 30 দিনে করে। তাহলে দুজনে কাজটি কতদিনে করতে পারে। তাহলে একটা সিম্পল জিনিস বলো যে এ একটি কাজ 60 দিনে করে, এ চলে যাওয়ার পরে বাকি কাজ বি করছে 30 দিনে, ওকে। তাহলে আমি একটা সিম্পল জিনিস তোমাকে জিজ্ঞেস করছি যে এ, আমি যদি এই পুরো কাজটা ধরি, এই পুরো কাজটা এ যখন করছে তখন 60 দিন সময় নিচ্ছে। তাহলে 15 দিন এ করে চলে গেছে, তাহলে এর 15 দিন হয়ে গেলে আর এর 45 দিনের কাজ বাকি ছিল। এখন সেই কাজটা বি করছে কত দিনে, 30 দিনে। ভালো করে বোঝো, এর 60 দিনের কাজ এ 15 দিন করে চলে গেছে, তাহলে এর যে 15 দিন করার পরে যে কাজটা বাকি আছে সেটা এর 45 দিনের কাজ, সেটা বি করছে 45 দিনে। তাহলে আমি আগে দেখবো পুরো কাজটা, দেখবো বি কতদিনে করে, তারপরে তারা দুজনে একসাথে কাজটি কতদিনে করে তো বার করতেই পারবো, ওকে। বা আমরা এটাও ভাবতে পারি যে এ একটা কাজ করে কতদিনে, এ একটা কাজ করে 60 দিনে। আমরা এইভাবে ভাবতে পারি, তাহলে একদিনে করে 1/60 অংশ, এটা হচ্ছে একদিনের কাজ। তাহলে সে একদিনে এটা করে এর একদিনের কাজ, তাহলে পুরো কাজটা 1 অংশ, ওকে। তাহলে 15 দিনে কত করেছে সে, 1/15 অংশ, 1/15 অংশ করে চলে গেছে। তাহলে বাকি কাজ কত, তাহলে বাকি কাজ হচ্ছে 1 - 1/15 অর্থাৎ 14/15। তাহলে এই 14/15 অংশ কাজ, একই এই 14/15 অংশ কাজ এ করেছে কত দিনে, বি করছে কদিনে, 30 দিনে, হ্যাঁ কি না। তাহলে 30 দিনে বি করতে পারে 14/15 অংশ, তাহলে একদিনে কত করবে,
একদিনে করবে কত 14/15/30, এটা হচ্ছে একদিনের কাজ। এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটা অনেক বড় হবে। তার জন্যই আমি যেটা করব সেটা হচ্ছে একটু অন্য পদ্ধতি। কি, যে আমি দেখছি এটা এ এর 60 দিনের কাজ, এবারে এ 60 দিন না করে 15 দিন করেছে, তাহলে এ এর 45 দিনের কাজ বাকি আছে। কার? এর, হ্যাঁ কি না? তাহলে এ এর যেটা 45 দিনের কাজ সেটা বি করেছে কতদিনে? 30 দিনে। তাহলে আমি ওটাই দেখব, এ এর 45 দিনের কাজ বি করছে 30 দিনে, তাহলে এ এর একদিনের কাজ বি করবে কতদিনে? 30/45 দিনে। এর যেটা 60 দিনের কাজ, পুরো কাজটা কদিনের কাজ? 60 দিনের কাজ, তাহলে বি করবে কত? 30/45 গুণিত 60, 15 দিয়ে কাটলে 15 গুণে 30, 15 3 45, অর্থাৎ 40 দিনে। অর্থাৎ বি পুরো কাজটা করবে 40 দিনে। অর্থাৎ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এ পুরো কাজটা করছে 60 দিনে আর বি পুরো কাজটা করছে 40 দিনে। ব্যাস। তাহলে মনে রাখতে হবে, এ যদি কোনো একটা কাজ এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে করে, তাহলে দুজন মিলে কাজটা করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। ব্যাস। তাহলে এ আর বি দুজনে কাজটা করছে কত দিনে? 60 গুণিত 40/60 আর 40-এ 100, কাটাকাটি করে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 24 দিনে। ঠিক আছে, এ একটা কাজ করছে 60 দিনে, ওকে। তাহলে বি কতদিনে করবে পুরো কাজটা? আমি আগে দেখলাম পুরো কাজটা কতদিনে করছে। তাহলে এ 60 দিনে করছে, 15 দিনের পরে চলে গেছে, তাহলে 15 দিন চলে গেলে এর 45 দিনের কাজ বাকি ছিল, সেটা বি করছে 30 দিনে। তাহলে এর 45 দিনের কাজ বি করছে 30 দিনে, তাহলে এর 60 দিনের কাজ বি করবে 40 দিনে। ব্যাস, ওকে। দিয়ে দুজনে মিলে কতদিনে করছে করে দিচ্ছে। তারপরটা বলছে এ এক ব্যক্তির বয়স পুত্রের দ্বিগুণ, 6 বছর পরে তাদের বয়স হবে 90 বছর, তাহলে ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে আমি দেখতে পাচ্ছি এক ব্যক্তির বয়স পুত্রের দ্বিগুণ, তাহলে মনে করছি পুত্রের বয়স বর্তমান, পুত্র হচ্ছে এক্স, তাহলে পিতা কত বলো? দ্বিগুণ বলেছে মানে 2x। এবারে 6 বছর পরে পুত্র হচ্ছে x+6 আর পিতা হচ্ছে 2x+6, তাহলে দুজনের টোটাল কত? 3x + 12, সেটা ইকুয়াল টু 90 দেওয়া আছে। তাহলে 3x এর ভ্যালু কত হবে? 78, 90 মাইনাস, তাহলে x এর ভ্যালু হচ্ছে 26। তাহলে ব্যক্তির বর্তমান বয়স চেয়েছে, তাহলে ব্যক্তি মানে পিতা, তাহলে পিতার বর্তমান কত? 2x, 26 দুগুণে অ্যান্সার হয়ে যাচ্ছে 52। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 52। খুব ইজি। নেক্সট পরেরটা দেখো কি বলেছে। বলছে 20 লিটার দুধ এবং জলের মিশ্রণে 10% জল, ওকে, আর কত লিটার জল ঢাললে জলের পরিমাণ বেড়ে 25% হবে? অর্থাৎ প্রথমে 20 লিটার মিশ্রণ ছিল, তাতে 10% জল আছে, আর কত জল ঢাললে জলের পরিমাণ হবে 25%? তাহলে কিছুই না, এইদিকে আছে মিশ্রণটা, ঠিক আছে, এটা হচ্ছে জল, তাহলে মিশ্রণে জল আছে কত পার্সেন্ট? 10%, আর এখানে কত জল ঢাললে ওভারঅল হবে 25%? এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? জলের পরিমাণ বেড়ে হবে 25%, ওকে। কত লিটার জল ঢালতে হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে কেমন করে করব আমরা? দেখো, আমরা এটাকে এইভাবে ভাববো, যখন 20 লিটার দুধ আর জলের মিশ্রণে জল আছে, তাহলে দুধ আছে কত পার্সেন্ট? দুধ আর জল ভালো করে বুঝবো, দুধ আর জলের অনুপাত কত আছে, ওকে। তাহলে 20 লিটার মিশ্রণে জল আছে কত? 10%, তাহলে 20 লিটারের 10% মধ্যে কত? 2 লিটার, তাহলে 2 লিটার জল আছে, দুধ আছে কত? 18 লিটার, ওকে। তাহলে জল 2 লিটার ছিল, এখন আরো কত জল ঢালবো, ওকে। তাহলে এখন যদি আরো জল ঢালি x লিটার, তাহলে জল হয়ে যাবে 2 + x, হ্যাঁ কি না? আর দুধ কত হয়ে যাবে? 18, ওকে। কিন্তু ওভারঅল জলের পরিমাণ বেড়ে যাবে বলেছে কত? 25%, 25% মানে কত? 1/4, অর্থাৎ টোটালের মধ্যে কত? 1 লিটার, ঠিক আছে। বা আমি দেখি 20 লিটারের মধ্যে, সরি, আমি এটা দেখছি যে দুধ আর জলের অনুপাত, তাই না? আমি একটা সিম্পল জিনিস বলছি,
আগে ছিল অনুপাত ছিল কত 10%, 10% মানে কত 20 লিটারের 10%, 20 লিটার দুধের 10% মানে 2 লিটার জল ছিল, 2 লিটার আমাদের জল ছিল, তাহলে 18 লিটার ছিল দুধ, হ্যাঁ কি না? এখন 25 লিটার আছে নতুন মিশ্রণে, 25 লিটার 25% মানে 1/4, অর্থাৎ 4 ভাগের টোটাল যদি 4 ভাগ থাকে 3 ভাগ আছে কি জল, আর নিশ্চয়ই টোটাল 4 ভাগ, তাহলে 3 ভাগ আছে দুধ, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস দেখতে হবে যে জল টোটাল যদি x লিটার ঢালি আরো, তাহলে জল হয়ে যাচ্ছে 2 + x, হ্যাঁ কি না? 2 + x, আর জল হয়ে যাচ্ছে কত, জল হয়ে যাচ্ছে 2 + x, আর দুধ কত হয়ে যাচ্ছে 18ই থাকবে, আর অনুপাতে কত 1:3, কেন 3, কেন এখানে 3টা হচ্ছে দুধ 4 লিটারের মধ্যে, এইভাবে করতে পারি। আর তাছাড়া আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি আমরা দুধ আর জলের পরিমাণটা দেখব, দুধ এখানে জল, দুধ এখানে 18 আছে, এখানে আছে কত জল 2, আর পরে কত হয়ে গেছে 25%, 25% মানে কত 1/4, অর্থাৎ টোটাল 4 ভাগের 1 ভাগ আছে জল, 3 ভাগ আছে দুধ। ওকে, দেখো যখন জলকে আমি মেশাবো তখন দুধের পরিমাণ সমান থাকবে, দুধ 18 ছিল এখন 18 থাকবে, তাহলে 3কে যদি 18 করতে হয় 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে 18, এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে কত লিটার অ্যাড করা হয়েছে, আগে জল ছিল 2 লিটার, এখন হয়ে যাচ্ছে 6 লিটার, তাহলে কত লিটার অ্যাড করা হচ্ছে 4 লিটার, তাহলে উত্তর হয়ে যাবে অপশান 4। তুমি এটাও কোনাকুনি করতে পারো, 6 + 3x = হয়ে যাচ্ছে 18, ঠিক আছে? তাহলে 3x এর ভ্যালু হয়ে যাচ্ছে 12, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 4, এইভাবেও আমরা করতে পারি, অনেক রকমের নিয়ম আছে, এইভাবে আমরা করে দিতে পারি। ওকে, আমরা এতেও করতে পারি, আমরা রেশিও অ্যালিগেশনেও করতে পারি, যে দুধ এখানে আছে, এদিকে দুধ এদিকে জল, মানে এদিকে টোটাল মিশ্রণ আছে, তাহলে এদিকে অনুপাত আছে 10%, এদিকে আছে কত পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট, এটা শুধু জল মেটাচ্ছি, শুধু জল মানে হচ্ছে 100%, ঠিক আছে? আমরা একবার অ্যালিগেশনেও দেখাচ্ছি, অ্যালিগেশনে করলে কি হবে, যে এখানে মিশ্রণ আছে, ঠিক আছে, মিশ্রণের সাথে আমি কত মেশাচ্ছি জল, মিশ্রণে জলের পার্সেন্টেজ 10%, আর শুধু জলের পার্সেন্টেজ হচ্ছে 100%, আর ওভারঅল হয়ে গেছে 25%, দিয়ে আমরা কোনাকুনি বিয়োগ করব, এদিকে হচ্ছে 75 আর এদিকে বিয়োগ করলে হচ্ছে 15, দিয়ে এই যে রেশিওটা, এই রেশিওটা কত পাচ্ছি 5, 15, 75, 5:1, তাহলে এদিকে মিশ্রণটা টোটাল কত লিটার ছিল 20 লিটার, তাহলে 5 মানে যদি 20 লিটার 4 গুণ, তাহলে 1 মানে 1 গুণিত 4, 4 লিটার, ঠিক আছে? অপশান ডি, খুব তাড়াতাড়ি করা যায়। নেক্সট পরেরটা, একটি নল 40 মিনিটে ভর্তি করে, আবার একটি নল 1 ঘন্টায় খালি করে, দুটি নল একসাথে থাকলে কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এ নল দ্বারা এটা ভর্তি হচ্ছে কত মিনিটে 40 মিনিটে, বি নল নেগেটিভ খালি করছে কত মিনিটায় 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে আমি ধরে নিচ্ছি পুরো চৌবাচ্চাটা এদের এলসিএম 120, তাহলে এ 3 ইউনিট ভর্তি করবে, এ 2 ইউনিট খালি করবে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি কি হবে 1 ইউনিট ভর্তি হবে, তাহলে 120 ইউনিট ভর্তি হতে সময় লাগবে, 120/1 120 মিনিট, তাহলে 120 মিনিট মানে কত 2 ঘন্টা, 120 মিনিট মানে কত 2 ঘন্টা। ওকে, অপশন বি। নেক্সট, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের 50% ধার্য মূল্যে কোনো একটা দ্রব্য বিক্রি করে 20% ছাড় দিয়েছে, তাহলে তার লাভ কত? ওকে, তাহলে সিম্পল জিনিস, খুব ইজি, তাহলে প্রথমে 100 টাকার জিনিসটাকে বাড়িয়ে সে 150 টাকা লিখেছে, 50% বাড়িয়েছে, এবারে এখানে 20% ছাড় দিয়েছে, তাহলে এখানে 150 20% ছাড় মানে কত, 150 20% ছাড় মানে কত, 20% মানে 1/5 মানে কত 30 টাকা ছাড়, তাহলে 30 টাকা ছাড় দিলে বিক্রি হচ্ছে কত টাকা 120 টাকায়, তো লাভ কত হচ্ছে 20%, লাভ কত হচ্ছে 20%, খুব ইজি করা গেল, ঠিক আছে? এটা আরো সহজে করা যেত, যখন কোনো একটা জিনিস ছাড় দিয়ে প্রথমে বাড়িয়ে এক্স বাড়িয়ে ওয়াই ছাড় দেবে, তখন লাভ কত এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই বাই 100, ডাইরেক্ট করা যাবে কত 50 মাইনাস 20 মাইনাস 50 গুণিত 20/100, 0 0 0 0, তাহলে এখানে 30 মাইনাস 10, অ্যান্সার হয়ে যাচ্ছে 20%, ডাইরেক্ট পাওয়া যাবে। 7, পরেরটা কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার ঘন্টায় 12 কিলোমিটার, অর্থাৎ নৌকার বেগ অর্থাৎ স্রোতের গতিবেগ বা বোটের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের
প্রতিকূলে যাই 6 কিলোমিটার, তাহলে প্রতিকূলে মানে হচ্ছে আপস্ট্রিম, প্রতিকূলে মানে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে মনে রাখবে বোট মাইনাস স্ট্রিম, ঠিক আছে, সেটা ইকুয়াল টু দেওয়া আছে 6। তাহলে নৌকার গতিবেগ যদি 12 হয় তাহলে স্রোতের গতিবেগ কত হবে 12। ওকে, স্রোতের গতিবেগ কত হবে নিশ্চয়ই 6, তবে তো এখানে 6 হবে। তাহলে আমরা স্রোতের গতিবেগ পাচ্ছি 6। তাহলে অনুকূলে যেতে কত সময় লাগবে, ওই দূরত্ব। ওকে, ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতিকূলে যাচ্ছে 1 ঘন্টায় 6 কিলোমিটার। ওকে, তাহলে প্রতিকূলে যখন 6 কিলোমিটার যাচ্ছে, হ্যাঁ, অনুকূলে কত কিলোমিটার যাবে, 6 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বার করতে বলেছে। তাহলে অনুকূল বা ডাউন স্ট্রিমে গতিবেগ কত, ডাউন স্ট্রিম মানে কত, ডাউন স্ট্রিমের মধ্যে কি থাকে, বোটের গতিবেগ প্লাস স্টিমের গতিবেগ, অর্থাৎ নৌকা প্লাস স্রোত। তাহলে নৌকা এটা এটা, তাহলে টোটাল 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার আওয়ার তার গতিবেগ, তাহলে 6 কিলোমিটার যেতে তার টাইম কত লাগবে, তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে 1/3 ঘন্টা, তাহলে 1/3কে 60 দিয়ে গুণ করে দাও, 3 × 60 অর্থাৎ 20 মিনিট। অপশান এ। ওকে, অপশান এ, 20 মিনিট সময় লাগছে তার যেতে। প্রথমে কি বোটের গতিবেগ বার করলাম, তারপরে অনুকূল, অনুকূল মানে হচ্ছে কি স্রোত মাইনাস নৌকা মাইনাস স্রোত ইকুয়াল টু 6 দেওয়া আছে। তাহলে নৌকা যদি 12 হয় স্রোতটা কত যাচ্ছে 6, নিশ্চয়ই এটা 6 হবে। একটি সপ্তাহের প্রথম 3 দিনের গড় উষ্ণতা 27, পরের 3 দিনের গড় উষ্ণতা এত, সারা সপ্তাহের গড় উষ্ণতা এত হলে শেষ দিনের কত। ওকে, তাহলে দেখো টোটাল 7 দিনের মোট সারা সপ্তাহে কত, 7 গুণিত 28.5, ঠিক আছে, পুরো 7 দিনের আগে বার করবো যে 7 দিনের উষ্ণতা কত টোটাল। তাহলে কত পাচ্ছি, 5, 9, 9 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম 3 দিনের কত পাচ্ছি, প্রথম 3 দিনের মোট কত পাচ্ছি, 27 গুণিত 3 81। আচ্ছা, শেষ 3 দিনের মোট কত, 29.5 গুণিত 3, 29.5 গুণিত 3 কত পাচ্ছি, তাহলে 3 5 15, 5 হাতে 1, 87 একে 88। তাহলে টোটাল 6 দিনের পাচ্ছি পয়েন্ট, 8 একে 9, 8 8 16, 169.5। তাহলে আমাদের 7 দিনের যদি এটা হয়, 6 দিনের যদি এটা হয়, ওকে, তাহলে কত পাচ্ছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। কোথাও কিছু ভুল করিনি তো, উত্তরে কেন মিলছে না, উত্তর ভুলও থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কোথাও ভুল নেই, অ্যান্সার হবে 30 ডিগ্রি। এটা সম্ভবত উত্তর প্রশ্নে ভুল আছে কিছু একটা, ঠিক আছে, প্রশ্নে বা অপশানে ভুল আছে। এখানে দেখো কি দেয়া আছে, এখানে আমরা এটাকে কি করব, দেখো 16.5 গুণিত 16.5 এটা লেখা আছে। আমরা 16.5কে যদি এ মনে করি আর 3.5কে যদি বি মনে করি, ঠিক আছে, তাহলে এখানে দেয়া আছে এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস দেয়া আছে বি স্কোয়ার, আর 6.5 গুণিত 2 গুণিত যদি এটা করি তাহলেই পাবো হচ্ছে 45.5, ঠিক আছে। তাহলে আমরা এই যে জিনিসটা আছে এটাকে আমরা লিখতে পারি -2ab। তাহলে অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে a - b তার হোল স্কোয়ার, অর্থাৎ 6 - 5 - 3.5 তার হোল স্কোয়ার, আর 3 স্কোয়ার অ্যান্সার হবে 9। কি করলাম, আবারও বলছি, এটা a × a স্কোয়ার
এটা বি ইন্টু বি বি স্কোয়ার, আর এইটা যেটা দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কি লিখতে পারি, লিখতে পারি 2 ইন্টু 6.5 ইন্টু 3.5 অর্থাৎ 2ab লিখতে পারি। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার। নেক্সট পরেরটা, প্রথম 10টি যুগ্ম সংখ্যার গড় কত? মনে রাখবে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় মনে রাখবে n+1। তাহলে এখানে 10টি সংখ্যার, আচ্ছা সরি, স্বাভাবিক, এখানে প্রথম এনটি স্বাভাবিক জোড় সংখ্যার হচ্ছে n+1। যদি বিজোড় হতো তাহলে হতো n। এখানে যুগ্ম আছে এনটি, তাহলে অ্যান্সার হবে 10টি যুগ্ম বলেছে, তাহলে অ্যান্সার হবে 11। যদি 10টি বিজোড় সংখ্যা বা অযুগ্ম হতো তাহলে 10ই হতো অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা, শুভ্র একটি ব্যবসায় 45,000 টাকা বিনিয়োগ করে, ওই ব্যবসায় তার অংশীদার কত বিনিয়োগ করলে তারা 3:2 অনুপাতে লভ্যাংশ করবে? তাহলে আমি মনে করছি শুভ্র বিনিয়োগ করেছে 45,000 টাকা আর তার অংশীদার বিনিয়োগ করেছে x টাকা, তাহলে তাদের মূলধনের যা অনুপাত হবে সেই অনুপাতে তারা লভ্যাংশ পাবে। তাহলে 3 15 45, তাহলে x এর ভ্যালু হচ্ছে নিশ্চয়ই 30,000 টাকা। যেভাবে তার লভ্যাংশ হয়, মূলধন বিনিয়োগ হয়, সেভাবেই তার লভ্যাংশ হয়। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 30,000 টাকা, খুব ইজি। পরেরটা, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 420 হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে একদম সোজা, তাহলে এখানে যোগফল কত দেখতে পাচ্ছি 7x, একটা যদি 3x হয় একটা যদি 4x হয়, যোগফল 7x, 7x ইকুয়াল টু 420, x এর ভ্যালু হচ্ছে 60, তাহলে বৃহত্তম সংখ্যাটি 4x, তাহলে 4x ইকুয়াল টু কত আছে 240। ওকে, নেক্সট পরেরটা, 8 মিটার 5 ডেসিমিটার লম্বা এবং 3 মিটার 1 ডেসিমিটার 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝের ক্ষেত্রফল কত? তাহলে সবগুলোকে আমি সেন্টিমিটারে করব। তাহলে 8 মিটার 5 ডেসিমিটার ইকুয়াল টু 850 সেন্টিমিটার, আর 3 মিটার 1 ডেসিমিটার 4 সেন্টিমিটার মানে হচ্ছে 314 সেন্টিমিটার। ব্যাস, তাহলে আমরা এই দুটোর গুণ করব, কারণ আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে, গুণ করে দাও। তাহলে 314কে 85 দিয়ে গুণ করবো আর কি। ওকে, কারণ একটা শূন্য তো ছিলই, তাই না? 85 দিয়ে গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে 3 5 14 70, 3 5 15, 8 4 8 32 2, হাতে রইল 3, 8 1 8 3 11 1, হাতে রইল 3, 3 8 24 25, তাহলে কত হচ্ছে দেখো 0 9 6 6 2, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে 2 6 6 9 আর একটা 0 আর একটা 0, এত সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে দুটো শূন্য বাদ দিয়ে দিলে তাহলে এত ডেসিমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আবার 100 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 26 মিটার এত ডেসিমিটার। ওকে, তাহলে কত যাচ্ছে দেখো, তারপরে 14 প্রশ্নটা কি ছিল, বলছে এ ও বি এর 15% ইকুয়াল টু এ মাইনাস বি এর 25% হলে এ বি এর কত শতাংশ? তাহলে এখানে কি দেয়া আছে, এ মাইনাস বি এর সরি এ প্লাস বি এর 15% অর্থাৎ 15/100 ইকুয়াল টু দেওয়া আছে এ মাইনাস বি এর 25% মানে 25/100। তাহলে আমরা এখানে 100 100 কেটে দিচ্ছি, 5 দিয়ে করলে 5 3 15, 5 5 25। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অনেক রকম ভাবে করা যায়। তো আমরা এখানে যদি নর্মাল ভাবে করি 3a প্লাস 3b ইকুয়াল টু হয়ে যাবে 5a মাইনাস 5b। তো এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে কত যাচ্ছে 2a ইকুয়াল টু 8b। তাহলে a বাই b ইকুয়াল টু হচ্ছে 4/1, কারণ 4 2 8, 4 হয়ে যাচ্ছে। এখন বলছি a b এর কত পার্সেন্ট। ওকে, তাহলে b এর সাপেক্ষে কত পার্সেন্ট, তাহলে b থাকবে নিচে, a থাকবে ওপরে, ইন্টু পার্সেন্টেজ করে দিই, আমরা দেখতে পাচ্ছি তাহলে কত হচ্ছে 400%। অপশন ডি 400% হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে দেখো, একটি সংখ্যার 4/9 ভাগের
3/10 অংশের 5/8 অংশ 45 হলে সংখ্যাটা কত? তাহলে আমি মনে করছি সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স। কত? সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি এক্স, সেই এক্সের 4/9, 3/10, 5/8 ইকুয়াল টু দেওয়া আছে 45। ব্যাস। তাহলে আমরা কি করব, এখানে কাটাকাটি করছি 5 দুগুণে 10, এখানে 4 দুগুণে 8, 2 3 তিরিকে 9। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 45 গুণিত 3 দুগুণে 6 দুগুণে 12, 45 গুণিত 12। ওকে, তাহলে 5 12 60, 0 হাতে রইল 6, 4 12 48, 6 54। তাহলে 540 হচ্ছে উত্তর। ওকে, একদম সহজ অঙ্ক ছিল লাস্টেরটা। মোটামুটি এই সেটটা একটা মডারেট কোর্সের ছিল। আশা করি এই ক্লাসটার প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করি এই ক্লাসগুলো তোমাদের হেল্প করছে। যদি হেল্প করে থাকে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের হেল্প হচ্ছে কিনা। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, দেখতেই পাচ্ছ সোমনাথ স্যার ম্যাথস, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে এই অ্যানোটেশন সহ পিডিএফগুলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।